বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ ইউনূস আমেরিকার সফরে গিয়ে মুখ ফসকে এমন একটা কথা বলে ফেলেছে যেটা বিশ্ব রাজনীতিতে একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। আমরা সবাই যেটা জানি যে বাংলাদেশে কোটা আন্দোলন বা ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে আর নতুন একটা সরকার তৈরি হয়েছে যেখানে প্রধানমন্ত্রী হয়েছে মোহাম্মদ ইউনূস। কিন্তু ব্যাপারটা যে এতটা সহজ নয়, এর পেছনে যে একটা জঘন্য চক্রান্ত কাজ করেছিল, একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এর পেছনে কাজ করেছিল, দেশবিরোধী শক্তি এর পেছনে কাজ করেছিল, এই সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে মোহাম্মদ ইউনূসের ওই বক্তৃতা থেকে। কি বলেছে মোহাম্মদ ইউনূস, কোথায় বলেছে, বিস্তারিত আপনাদের জানাবো এবং ভিডিওটা আপনাদের দেখাবো। অ্যাকচুয়ালি ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ বলে একটা অর্গানাইজেশন, যেটা বিল ক্লিন্টনের অর্গানাইজেশন। বিল ক্লিন্টনকে আপনারা সবাই চেনেন, যিনি আমেরিকার দুবারের প্রেসিডেন্ট হয়েছিলেন। তো ওনার অর্গানাইজেশন ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ, এই সংস্থা থেকে মোহাম্মদ ইউনূসকে ইনভাইট করা হয়েছে ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য। কিসের সম্বর্ধনা? আমেরিকার চর হিসেবে বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারার সম্বর্ধনা। সেই সম্বর্ধনা মঞ্চে বিল ক্লিন্টন নিজে উপস্থিত ছিলেন। আর মোহাম্মদ ইউনূস যখন স্টেজে উঠেছে, মঞ্চে উঠেছে, তখন ওনার সাথে আরো 3 জন মঞ্চে উঠেছিল। উনি 3 জনকে নিয়ে মঞ্চে উঠেছেন। সেই 3 জনের উদ্দেশ্যে উনি কি বলেছেন প্রথমে সেটা একবার শুনে নিন। They just look like any other young person. You will not recognize, but when you see them in action, when you hear them speak, you'll be shaking. They shook the whole country by their speeches, by their dedication, their commitment. They said, you can kill us anytime you want, but we are not giving up. And he is known as to be the brain behind the whole revolution. So he denies it repeatedly. He said, not me, many others, but that's how he is recognized, that he's the brain behind the whole thing. আর ওই 3 জনের মধ্যে একজনকে ইন্ডিকেট করে উনি বলছেন যে আর এ গোটা বিপ্লবের পেছনে রয়েছে, মানে গোটা বিপ্লবের পেছনে এই ব্যক্তিটা ছিল। যদিও সে এটা স্বীকার করে না, কিন্তু গণ অভ্যুত্থানের পেছনে ওরই মাথা। আর আরো পরিষ্কার করে বলেছে বক্তব্যের এই অংশটাতে, শুনে নিন। It's amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed. শুনলেন, ইট ইজ অ্যামেজিং মেটিকুলাসলি ডিজাইন থিং, অর্থাৎ এটা দারুণভাবে নিখুঁতভাবে পরিকল্পিত একটা জিনিস। তারপরে কি বলেছেন? ইটস নট জাস্ট সাডেনলি কেম, ইটস নট লাইক দ্যাট। এটা এমন কিছু নয় যেটা হঠাৎ করে হয়ে গেছে, হঠাৎ করে হয়ে যাওয়া কোনো জিনিস এটা নয়। ভেরি ভেরি ওয়েল ডিজাইন, অর্থাৎ খুব সুন্দরভাবে পরিকল্পনা। অর্থাৎ যারা এটাকে গণ অভ্যুত্থান ভাবছেন এবং ভাবছেন যে কোটা আন্দোলনকে কেন্দ্র করে, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগ দিয়েছে, হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেছে, যা হয়েছে হঠাৎ করে। অর্থাৎ যারা ভাবছেন যে এটা একটা গণ অভ্যুত্থান, একটা আন্দোলনকে কেন্দ্র করে একটা গণ অভ্যুত্থান হয়েছে এবং সরকারের পতন হয়েছে, কিন্তু ব্যাপারটা এত সহজ নয়। এর পেছনে যে একটা জঘন্য চক্রান্ত ছিল, এর পেছনে যে দেশবিরোধী শক্তি কাজ করেছে, দেশবিরোধী শক্তির স্বার্থ এখানটা চরিতার্থ হওয়ার জন্য এই আন্দোলনকে সংগঠিত করা হয়েছে। এর পেছনে কিছু মানুষের পরিকল্পনা ছিল, এর পেছনে বিদেশি শক্তি ছিল। এই সমস্ত কিছু কিন্তু স্বয়ং মোহাম্মদ ইউনূসের বক্তব্য থেকে আজকে পরিষ্কার হয়ে গেছে। কিন্তু এখানে সবচেয়ে ভাবার বিষয়, এই যে পরিকল্পনা শেখ হাসিনা সরকারের পতন করার জন্য, সেটা কাদের স্বার্থে? বাংলাদেশের মানুষের স্বার্থে নাকি আমেরিকার স্বার্থে? আপনারা জানেন যে আমেরিকা বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপটা দখল করার জন্য শেখ হাসিনাকে অনেকবার রিকোয়েস্ট করেছে, অনেক কনভিন্স করার চেষ্টা করেছে, কিন্তু শেখ হাসিনা কিন্তু কোনোভাবেই এই প্রস্তাবে রাজি হয়নি। তার কারণ এই দ্বীপটা যদি আমেরিকা দখল করে, তাতে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হবে ভারতের। যাই হোক, শেখ হাসিনাকে কনভিন্স করতে পারেন। তো তখন থেকে আমেরিকার একটা ইচ্ছে ছিল যে বাংলাদেশে এমন একটা সরকার প্রতিষ্ঠিত করতে হবে যেটা প্রো আমেরিকান গভর্নমেন্ট হবে। সবাই জানে যে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার প্রো ইন্ডিয়ান গভর্নমেন্ট। তাই এমন একটা সরকার প্রতিষ্ঠিত করতে হবে যেটা প্রো আমেরিকান হবে। অর্থাৎ আমেরিকা এই যে পেছন থেকে এই আন্দোলনটাকে ফান্ড করেছে, সমস্ত রকমভাবে সহযোগিতা করেছে, এর পেছনে আমেরিকার স্বার্থ ছিল, বাংলাদেশের মানুষের স্বার্থ নয়। কারণ বাংলাদেশের মানুষের স্বার্থ যদি দেখতো, বাংলাদেশের মানুষের স্বার্থ দেখতে হলে তো শেখ হাসিনা সরকারকেই বাংলাদেশে ক্ষমতায় থাকতে হতো। কারণ যেই সরকারটা 2009 সালে বাংলাদেশের জিডিপি যেখানে ছিল 10,000 কোটি ইউএস ডলার, যেই সরকারটার নেতৃত্বে মাত্র 13 বছরের মধ্যে বাংলাদেশের জিডিপি আজকে 46,000 কোটি ইউএস ডলারে পৌঁছে গেছে। ভাবুন, কোথায় 10,000 কোটি ইউএস ডলার আর কোথায় 46,000 কোটি ইউএস ডলার। এটা সম্ভব হয়েছে শেখ হাসিনা সরকারের নেতৃত্বে। যেই শেখ হাসিনা সরকারের নেতৃত্বে বাংলাদেশের ইকোনমি
পুরো পৃথিবীর মধ্যে পুরো এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমিতে পরিণত হয়েছিল। বাংলাদেশের এই যে গ্রোথটা ইকোনমির, এই গ্রোথটা হঠাৎ করে থামিয়ে দিল বাংলাদেশের মানুষ। কোনো বাংলাদেশের মানুষ যদি দেশকে ভালোবেসে থাকে, নিজেকে ভালোবেসে থাকে এবং ধর্মীয় উন্মাদনার বাইরে বেরিয়ে যদি একটু বিচার বুদ্ধি দিয়ে ভেবে থাকে, তাহলে যেই সরকারটার নেতৃত্বে দেশের ইকোনমি এমন একটা গতি পেয়েছে, সেই গতিটাকে এমনভাবে স্তব্ধ করে দেওয়া, কোনোভাবেই এর পেছনে বাংলাদেশের কোনো সুস্থ নাগরিকের সমর্থন থাকতে পারে না। কিন্তু যা হয়েছে সে সব কিছু তো আমেরিকা করেছে আমেরিকার স্বার্থে। কিন্তু এখানে খেয়াল করার বিষয় হচ্ছে, আমেরিকা তো আমেরিকার স্বার্থে করেছে, কিন্তু আমেরিকার স্বার্থে বাংলাদেশের ক্ষতি করেছে। কিন্তু বাংলাদেশের ক্ষতি করার জন্য আমেরিকা কিন্তু বাংলাদেশেরই কিছু মানুষকে কাজে লাগিয়েছে, বাংলাদেশেরই কিছু রাজনৈতিক দলকে কাজে লাগিয়েছে, বাংলাদেশের কিছু অর্গানাইজেশনকে কাজে লাগিয়েছে। তাহলে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আমেরিকা যা করেছে নিজের স্বার্থে, বাংলাদেশে যারা এই আন্দোলনটা সমর্থন করেছে তারাও নিজের স্বার্থে করেছে। যে রাজনৈতিক দলগুলো, যে ব্যক্তিগুলো আন্দোলনটাকে সমর্থন করেছে তারাও নিজের স্বার্থে করেছে। কিন্তু একটা পার্থক্য আছে, আমেরিকা বাংলাদেশের ক্ষতি করেছে নিজের স্বার্থে, অন্য দেশের ক্ষতি করেছে আমেরিকা। কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো এই আন্দোলনকে সমর্থন করেছে, যে ব্যক্তিগুলো, যে সংগঠনগুলো এই আন্দোলনকে সমর্থন করেছে, তারাও নিজের স্বার্থে করেছে, কিন্তু তারা নিজের স্বার্থে নিজের দেশের ক্ষতি করেছে। আর এই একই রকম দেশবিরোধী শক্তি আমাদের দেশেও কাজ করছে দিন রাত। আমেরিকা যেমন নিজের লাভের জন্য বাংলাদেশের ক্ষতি করার জন্য বাংলাদেশের কিছু মানুষকে, কিছু রাজনৈতিক দলকে কাজে লাগিয়েছে, একই রকমভাবে অনেক বড় বড় বিদেশি শক্তি আছে, গ্লোবাল পাওয়ার আছে, ব্রেক ইন্ডিয়া ফোর্স আছে, যারা ভারতের ক্ষতি করার জন্য ভারতের মানুষ, ভারতের রাজনৈতিক দল এবং ভারতের বিভিন্ন সংগঠনকে ব্যবহার করছে। দুটো নমুনা আপনাদের বলছি। আপনি কখনো পারবেন একটা আন্দোলনে গিয়ে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন থাকতে? কিন্তু শাহিনবাগ আন্দোলনে, আমাদের দেশে একটা আন্দোলন হয়েছিল শাহিনবাগ আন্দোলন, যে আন্দোলনে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস বাড়ির বাইরে লোকগুলো আন্দোলনে ছিল। একটা মানুষের পরিবার থাকে, পরিবারের উপর দায়িত্ব থাকে, সেই দায়িত্ব পালন করার জন্য তাকে কাজ করতে হয়, রোজগার করতে হয়, কিন্তু তাদের কোনো চিন্তা নেই, পরিবার নিয়ে কোনো চিন্তা নেই, রোজগার নিয়ে কোনো চিন্তা নেই। তারা মাসের পর মাস ধরে আন্দোলনে পড়েছিল। এটা এমনি এমনি সম্ভব? এর পেছনে কোনো ফান্ড নেই, কোনো বড় শক্তি নেই। এই হাজার হাজার লোক মাসের পর মাস ধরে পড়ে আছে, তাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত কে করছে? কোন শক্তি করছে? কারা ফান্ড জোগাড় করছে? বিরিয়ানি জোগাড় হয়ে যাচ্ছে প্রত্যেক দিন, কে দিচ্ছে কেউ জানে না। ভালো করে যদি একটু ভাবেন বুঝতে পারবেন যে এর পেছনে ফান্ড আছে, আর সেই ফান্ডগুলো কারা দিচ্ছে, কোন স্বার্থে দিচ্ছে। তাছাড়া কৃষক আন্দোলন, আমাদের দেশে একটা আন্দোলন হয়েছে। কৃষক আন্দোলনের সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে যে কৃষক আন্দোলনে কয়েক হাজার জিও টাওয়ার ধ্বংস হয়েছে, সম্ভবত 18,000 জিও টাওয়ার ধ্বংস হয়েছে। এবার এখানটা খেয়াল করার বিষয় দেখুন, প্রথম কথা, কৃষক আন্দোলনের সাথে টেলিকম সার্ভিস প্রোভাইডার জিওর কোনো রকম সম্পর্ক নেই। কিন্তু এই কৃষকগুলো, চাষিগুলো কেন জিও টাওয়ার ধ্বংস করেছে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যেখানে একটা লেম্যানের, একটা সাধারণ মানুষের কোনটা জিওর টাওয়ার, কোনটা ভোডাফোনের টাওয়ার, কোনটা এয়ারটেলের টাওয়ার, সেটা আইডেন্টিফাই করাই সম্ভব নয়, সেখানে এই চাষিগুলো কি করে জিওর টাওয়ারগুলো বেছে বেছে আইডেন্টিফাই করলো? সমস্ত এয়ারটেলের টাওয়ার অক্ষত ছিল, সমস্ত ভোডাফোনের টাওয়ার, ভিআইয়ের টাওয়ার, সব কিছু অক্ষত ছিল। ধ্বংস হয়েছে শুধুমাত্র জিওর টাওয়ার। এই চাষিগুলো জিওর টাওয়ারটা আইডেন্টিফাই কি করে করলো? আর আইডেন্টিফাই করার পরে কেন শুধুমাত্র জিওর টাওয়ারগুলো ধ্বংস করলো? তার মানে কৃষক আন্দোলনটা কি? কৃষক আন্দোলনের পেছনে অন্য কোনো শক্তি কি ছিল, নাকি অন্য কোনো শক্তি ছিল না? এই কৃষক আন্দোলনের পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য ছিল? যদি ভালো করে ভাবেন তাহলে বুঝতে পারবেন। তাই এই ব্রেক ইন্ডিয়া ফোর্সগুলো সম্পর্কে আমাদের সচেতন হওয়া উচিত, তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করা উচিত এবং মানুষের মধ্যে এই সচেতনতা বাড়ানোর চেষ্টা করা উচিত। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত।